অ্যাথেন্স থেকে স্পার্টা যাওয়ার যে পথটা সেখানে কোনো রাস্তা নেই। পৃথিবীতে সেদিন নতুন একটা ঘটনা ঘটলো, সেটা কি, সে আর দৌড়াতে পারছে না, তার বুক ফেটে যাচ্ছে, তার কষ্ট হচ্ছে, সে কথা বলতে পারছে না, তার গলা শুকিয়ে গেছে, তীব্র কষ্ট হচ্ছে, তবুও সে ছুটে যাচ্ছে। ম্যারাথন যে দৌড় প্রতিযোগিতা, এই দৌড় প্রতিযোগিতা কিভাবে উৎপত্তি হইলো এবং এই দৌড় প্রতিযোগিতা কিভাবে আসলো, আমরা সেটি আজকে একটু গল্পের মধ্যকারে বা গল্পের মাধ্যমে জানবো। অ্যাথেন্স, আমরা সবাই জানি অ্যাথেন্স হচ্ছে জ্ঞানের শহর, যেখানে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার মতো দার্শনিকরা এখানে জন্মগ্রহণ করেছেন এবং এখান থেকে আসলে গণতন্ত্রের সূচনা হয়েছে। এখান থেকে থিয়েটার, এখান থেকে নাটক, ট্র্যাজেডি, এইসব গল্পগুলো আমরা অ্যাথেন্স থেকে পাই। সো অ্যাথেন্স থেকে আসলে এই ম্যারাথন যুদ্ধের কাহিনী বা ম্যারাথনের কাহিনী আমরা জানতে পারি। তো সেখানে অ্যাথেন্সের তখন বয়স হচ্ছে মাত্র 18 বছর। তো তখনকার সংসদ, অ্যাথেন্সের সংসদ ছিল হচ্ছে ফিনিক্স পাহাড়। ফিনিক্স পাহাড়ে তারা সংসদীয় যাবতীয় কার্যক্রম বা গণতান্ত্রিক যেই সব কার্যক্রম থাকে তারা সেগুলো সেখানে আলোচনা করতো, সমালোচনা করতো। তো একবার তারা চিন্তা করলো যে তারা পারস্যের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে তো তাদেরকে অনেক বেশি শক্তি সংগ্রহ করতে হবে, অনেক বেশি সেনা তাদের প্রয়োজন। তাদের যে গ্রিক দ্বীপগুলো আছে তারা তাদেরকে সাহায্য করবে কিনা, এই বিষয়গুলো নিয়ে তারা সংসদে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলো। তো এই সময়কার সংসদে যারা নেতারা ছিলেন তারা প্রত্যেকেই বললো যে আসলে গণতন্ত্র মানে হচ্ছে মানুষের পক্ষে থাকা, দুর্বলদের পাশে দাঁড়ানো। আমরা দুর্বলদের পাশে দাঁড়াবো, আমরা গ্রিক যে দ্বীপগুলো আছে সেগুলোর সাথে আমরা সমন্বয় করবো, সেগুলোর সাথে আমরা সমন্বয় করে আমরা পারস্য বাহিনীকে আমরা পরাজিত করব। তো সংসদে পাশ হলো, তারা অ্যাথেন্সের পক্ষে পারস্যের বিরুদ্ধে আইনিয়ান যে উপদ্বীপগুলো আছে এই উপদ্বীপগুলোর সহযোগিতা করবে এবং তাদের জন্য যুদ্ধ জাহাজ পাঠাবে। তো তাদের এই খবর শুনে পারস্যের যে রাজা ছিলেন, তার নাম ছিলেন হচ্ছে রাজা দারিউস, সে কিন্তু খেপে গেলেন, সে ক্ষিপ্ত হয়ে গেলেন যে পুচকে একটা অ্যাথেন্স শহর যে কিনা পারস্যের মতো একটা সাম্রাজ্যকে বিপরীতে যুদ্ধ করতে যাচ্ছে। তো তার নিজে অসহ্য লাগলো এই বিষয়টা এবং সে অসহ্য তাড়না থেকে সে অ্যাথেন্সের বিরুদ্ধে বিশাল সেনাবাহিনী পাঠালো। এদিকে নতুন গণতন্ত্র, অ্যাথেন্সের জন্য তো এটা একটা অগ্নি পরীক্ষা। কি করবে তারা? সবাই চলে গেল ফিনিক্স পাহাড়, যেখান থেকে আসলে সংসদ তৈরি হয়েছে, যেখান থেকে আসলে সংবিধান তৈরি হয়েছে, যেখান থেকে হচ্ছে গণতন্ত্র শুরু হয়েছে, সেই ফিনিক্স পাহাড়ে সবাই ছুটে গেল। সেখানে তারা আলোচনা করার পর তারা ভোট দিল যে তারা যুদ্ধ করবে, তারা দেশের জন্য যুদ্ধ করবে, তারা নিজেদের জন্য যুদ্ধ করবে, নিজেদের মুক্তির জন্য যুদ্ধ করবে। এবং তারা সবাই প্রত্যেকটা সদস্যই ওই সময় ভোট দিয়েছিল এবং সংখ্যাধিক্য ভোট আসছিল যুদ্ধের পক্ষে। তারা কখনো আত্মসমর্পণ করবে না, পারস্যের বিরুদ্ধে আত্মসমর্পণ প্রশ্নই ওঠে না। তো ওই সময় অ্যাথেন্সের প্রতিটি নাগরিক জেনে বুঝে ভোট দিল যে অ্যাথেন্সের প্রত্যেকটা জনই হচ্ছে অ্যাকিলিস, অ্যাথেন্সের প্রত্যেকটা জনই হচ্ছে হারকিউলিস। তারা বীর জাতি, তারা যোদ্ধা জাতি। পৃথিবীতে সেদিন নতুন একটা ঘটনা ঘটলো, সেটা কি, এই প্রথম সাধারণ কোনো জনগণ নিজেদের মুক্তির জন্য যুদ্ধ করছে, নিজেদের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, নিজেদের দেশের জন্য যুদ্ধ করছে। অ্যাথেন্সের গণতন্ত্র সেদিন নিজের মাটিকে বাঁচানোর জন্য যুদ্ধের সিদ্ধান্ত নিল। ঠিক হলো এজিয়ান সাগরের তীরে ম্যারাথন নামক স্থানে তারা পারস্য বাহিনীর মুখোমুখি হবে এবং তারা সেভাবে করে আগাল। যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল। প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ যুদ্ধ যাবে, যার যা আছে তাই নিয়ে যুদ্ধ করবে। সব চেষ্টার পর দেখা গেল অ্যাথেন্সের যে সেনা, সেই সেনা পারস্যের সেনার অর্ধেকের চেয়েও কম। তারা পড়লো মহাবিপদে। এই এত কম সেনা দিয়ে তারা কিভাবে যুদ্ধে জয়লাভ করবে এবং এই জয়লাভ করার জন্য তাদের তো মিত্রতা প্রয়োজন। তারা জানে যে এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী নগর হচ্ছে স্পার্টা যদি তাদের সাথে মিত্রতার সম্পর্ক স্থাপন করে তাহলে তারা এই যুদ্ধে জয়লাভ করতে বাধ্য, তারা পারস্য বাহিনীকে পরাজিত করতে বাধ্য। তো হাতে তো খুব একটা সময় নেই, 2-1 দিনের মধ্যে অ্যাথেন্সকে স্পার্টার সাথে যোগাযোগ করতে হবে, স্পার্টায় গিয়ে এই বিষয়টা জানাইতে হবে। তো অ্যাথেন্স থেকে স্পার্টা যাওয়ার যে পথটা, সেখানে কোনো রাস্তা নেই, পাহাড়ি এলাকা, খুবই দুর্গম এলাকা। এই এলাকায় এখানে কোনো ঘোড়া চলে না, এখানে কোনো গাড়ি নেই, কিভাবে যাবে? অ্যাথেন্সবাসী যদি স্পার্টাকে খবর দিতে যায় তাহলে এই খবরটা দিতে অবশ্যই কেউ একজনকে দৌড়ে যেতে হবে। তো এই দৌড়ে যাওয়ার জন্য কে ঠিক হবে? এগিয়ে এলো একজন, তার নাম হচ্ছে পিরিপিডিস। আমরা জানি ম্যারাথনের সাথে এই পিরিপিডিসের যোগসূত্রে কিন্তু আজকে আমরা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা দেখি। পিরিপিডিস সে কি করবে? সে এক দৌড়ে গিয়ে স্পার্টায় গিয়ে খবর দেবে অ্যাথেন্সবাসী স্পার্টা সেনাদের প্রয়োজন এবং তাদের এই মুহূর্তে মিত্রতা প্রয়োজন, তারা পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং এই যুদ্ধে অনেক সেনা প্রয়োজন, স্পার্টা যাতে তাদেরকে এই সহযোগিতা করে। তো পিরিপিডিস 125 মাইল দৌড়ে স্পার্টায় গিয়ে পৌঁছালো এবং স্পার্টায় গিয়ে তাদের এই খবরটা জানালো। স্পার্টা সাহায্য করবে, কিন্তু এখন না, এখন সেখানে উৎসব চলছে। উৎসব চলাকালীন সময়ে
যুদ্ধ করার কোনো নিয়ম তাদের মধ্যে নেই। পিডিপিডিস হতভম্ব হয়ে গেল, আশাহত হয়ে গেল। এখন অ্যাথেন্সবাসী কি করবে? তারা কি যুদ্ধে প্রাণপণ যুদ্ধ করে মরে যাবে? একটা জাতি কি নিঃশেষ হয়ে যাবে? অ্যাথেন্স কি ধ্বংস হয়ে যাবে? সো এই খবরটা তো অ্যাথেন্সকে দিতে হবে। এখন সবাই কিন্তু ম্যারাথন প্রান্তরে অবস্থান করছে, যুদ্ধ প্রস্তুতি শুরু হয়ে গেছে। অ্যাথেন্সের সব পুরুষ এখন ম্যারাথনে। সেখানে তাদের 10 জন সেনাপতি নির্বাচন করা হচ্ছে। 10 জনের মধ্যে প্রধান সেনাপতি, তার নাম হচ্ছে মিলিটিয়ারিস। মিলিটিয়ারিস এই যুদ্ধের নেতৃত্ব দিবে। অ্যাথেন্সবাসী জানে যে পিডিপিডিস স্পার্টা সৈন্যদেরকে নিয়ে আসবে, কিন্তু স্পার্টা যে এখন যেই উৎসব হচ্ছে, উৎসবের জন্য তারা যুদ্ধে যেতে প্রস্তুত না, এই খবরটা তো ম্যারাথনে গিয়ে জানাতে হবে। সে আবার দৌড় শুরু করলো এবং সে দৌড়ে স্পার্টা থেকে ম্যারাথন ময়দানে উপস্থিত হলো। ম্যারাথন যে যুদ্ধে আমরা হপলাইট নামক একটা যুদ্ধের কৌশল সম্পর্কে জানি। এই হপলাইট যুদ্ধটা কেমন ছিল, ম্যারাথনে কিভাবে প্রয়োগ করেছে, সেটার বিস্তারিত আমি কমেন্টে লিখে দিব। তো এই হপলাইট কার্যের মাধ্যমে তারা পারস্য বাহিনীকে কিন্তু বিরাট একটা সৈন্য বাহিনীকে তারা পরাজিত করেছিল এবং পারস্য বাহিনী কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পিডিপিডিসের তো স্পার্টার সৈন্যদের নিয়ে আসার কথা, কিন্তু সেই সৈন্য নিয়ে আসতে পারেনি। কিন্তু তারা যে ঝাঁপিয়ে পড়বে, তারা এইভাবে দৃঢ় বলে যে তাদের প্রাণপণ যুদ্ধ করবে, সেই দৃশ্য দেখে তার মনে হলো যে অনেক সংগ্রাম দেখেছি, অনেক যুদ্ধ দেখেছি, কিন্তু এরকম সংগ্রাম, এরকম যুদ্ধ আমি কখনো দেখিনি। এ ভাবছে এমনভাবে লড়তে পারে মানুষ, এমনভাবে যুদ্ধ করতে পারে নিজের দেশকে বাঁচানোর জন্য। অ্যাথেন্সে যারা যুদ্ধ করছে তারা সবাই কিন্তু সাধারণ নাগরিক, কোনো ভাড়াটে সৈনিক নয়। তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, সবাই অ্যাথেন্সে যুদ্ধ করছে এবং পারস্য বাহিনী পালিয়ে যাচ্ছে। এই দৃশ্যটা তার চোখে বিশ্বাস হচ্ছে না। কিন্তু খবর এলো যুদ্ধ এখনো শেষ হয়নি। পারস্য বাহিনী নতুন ফন্দি এঁটেছে, তারা ম্যারাথন ছেড়ে সরাসরি অ্যাথেন্স আক্রমণ করবে। এবং এটা শোনার পর ম্যারাথনে যারা যুদ্ধ করছে তারা সবাই অ্যাথেন্সের দিকে চলে গেল এবং পিডিপিডিস এটা শোনার পর সেও সবার প্রথমে দৌড় দিল। সবাইকে পিছনে পেলে সে এগিয়ে যাচ্ছে। একজন খবর দিল আর দৌড়াতে হবে না, পারস্য বাহিনী জাহাজ নিয়ে পালিয়ে গেছে। পিডিপিডিস শোনার পর তবু থামছে না, তার যে দৌড়াতে ভালো লাগছে, সে দৌড়াচ্ছে। এই দৌড় হচ্ছে জয়ের দৌড়, এই দৌড় হচ্ছে বিজয়ের দৌড়। এই বিজয়ের সংবাদ তাকে দেবী এথিনার কাছে পৌঁছাতে হবে। পিডিপিডিস অ্যাথেন্সে এসে গেছে, ওই তো অ্যাক্রোপলিস পাহাড়, সেখানে দেবী এথিনার মন্দির। সেখানে গিয়ে তাকে জানাই দিতে হবে যে আমরা জিতে গেছি। গত 2 দিন ধরে সে 200 মাইলের অধিক পথ সে দৌড়েছে। এখন ম্যারাথন থেকে অ্যাথেন্স পর্যন্ত 26 মাইল দূরত্ব। সে আর দৌড়াতে পারছে না, তার বুক ফেটে যাচ্ছে, তার কষ্ট হচ্ছে, সে কথা বলতে পারছে না, তার গলা শুকিয়ে গেছে, তীব্র কষ্ট হচ্ছে, তবুও সে চলে যাচ্ছে। পিডিপিডিস পা তুলতে পারছে না, তার পায়ের পেশিগুলো ছিপে যাচ্ছে, তবুও সে অবস্থায় কোনো মতে পৌঁছিল অ্যাক্রোপলিসে। এথিনার মূর্তি ছুঁয়ে চিৎকার করে বলল, আমরা জিতে গেছি। শেষ করতে পারলো না কথাটা, মাটিতে লুটিয়ে পড়ল পিডিপিডিস। মন্দিরের লোকেরা তাকে ধরাধরি করে তুলতে গেল, কিন্তু দেখলো যে তার দেহ নড়ছে না, প্রাণ নেই, শুধু চোখে কয়েক ফোঁটা পানি, মুখটা হা করে আছে। আমরা জিতে গেছে কথাটি শেষ করতে পারিনি। পিডিপিডিস পৃথিবী ছেড়ে চলে গেছে এবং এই পিডিপিডিসের স্মরণে প্রতি বছর ম্যারাথন থেকে অ্যাথেন্স পর্যন্ত দৌড় প্রতিযোগিতা হয় এবং এই দৌড় প্রতিযোগিতাকেই বলা হচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এটি বিশ্বের বহুল দেশে প্রচলিত আছে, বিশ্বের বহুল দেশে এই প্রতিযোগিতা এখন হয়ে থাকে। সো কেমন লাগলো আজকের এই গল্পটি? ম্যারাথন আসলে কিভাবে আসলো, অ্যাথেন্স নিয়ে আর কি জানতে চান? যদি অ্যাথেন্স নিয়ে কোনো কিছু জানতে চাইলে কমেন্টে জানাবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।